এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এর কোনো চরিত্র, স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যদি থেকে থাকে তা নিছকই কাকতালীয়। নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি অফ নাইট, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজকের ভৌতিক গল্প কবরখানার কালো দিঘি। বীরভূম জেলার এক অজানা গ্রাম, নাম তার চাঁদপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, তালগাছ, বাঁশঝাড়। কিন্তু গ্রামের এক প্রান্তে আছে একটা জায়গা যেখানে সূর্যের আলো যেন ঢুকতে ভয় পায়। সেই জায়গার নাম কবরখানার কালো দিঘি। গ্রামের বয়স্করা বলতো, ওই দিঘির দিকে সন্ধ্যার পর কেউ যাস না, ওখানে শুধু জল না, আছে অন্য কিছু। দিঘিটার চারপাশে পুরনো মুসলিম কবরখানা, শত শত ভাঙা কবর, মাটির নিচে অজানা ইতিহাস, আর মাঝখানে কালো স্থির জল, যেন আয়নার মতো, কিন্তু নিজের ছায়াও ঠিকমতো দেখা যায় না। লোকজন বলতো, ওই জলে কেউ পড়ে গেলে আর ফিরে আসে না, এমনকি লাশটাও না। কলকাতা থেকে এক যুবক আসে, নাম অরূপ। সে ইউটিউবের জন্য রিয়েল হন্টেড প্লেসেস নিয়ে ভিডিও বানায়। গ্রামে এসে সে শুনল এই কালো দিঘির গল্প। তার চোখে ভয় না, বরং উত্তেজনা। সে বলল, এটাই তো আমার পরের ভিডিওর জন্য পারফেক্ট। গ্রামের লোকেরা বারবার বারণ করল, বাবা, রাতের বেলা যাস না, ওটা ভালো জায়গা না। কিন্তু অরূপ এসব বিশ্বাস করে না। এক বিকেলে অরূপ ক্যামেরা নিয়ে গেল দিঘির কাছে। সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ সে লক্ষ্য করল, জলের উপর ঢেউ নেই, কিন্তু মাঝখানে যেন কিছু একটা নড়ছে। সে জুম করে দেখল, তার নিজের মুখ, কিন্তু সেটা হাসছে। অরূপ থমকে গেল, কারণ সে তো হাসছিল না। সন্ধ্যার একটু আগে অরূপ দেখতে পেল এক মেয়েকে, সাদা শাড়ি, ভেজা চুল, দাঁড়িয়ে আছে জলের ধারে। মেয়েটি ধীরে ধীরে বলল, তুমি এখানে নতুন, তাই না? অরূপ বলল, হ্যাঁ, ভিডিও বানাতে এসেছি। মেয়েটি মৃদু হেসে বলল, এই জায়গায় গল্প বানাতে আসো না, এখানে গল্প নিজে তৈরি হয়। অরূপ জিজ্ঞেস করল, তুমি কে? মেয়েটি শুধু বলল, আমি এখানেই থাকি। তারপর হঠাৎ সে জলের মধ্যে হেঁটে ঢুকে গেল, আর ডুবে গেল, কোনো শব্দ ছাড়া। অরূপ ভয় পেলেও কৌতূহল আরও বেড়ে গেল। সে গ্রামের এক বৃদ্ধ হাফিজ মিয়ার কাছে গেল। হাফিজ মিয়া কাঁপা গলায় বললেন, ৩০ বছর আগে ওই দিঘিতে এক নববধূ আত্মহত্যা করে। তার নাম ছিল মেহেরুন। স্বামী তাকে সন্দেহ করত, মারধর করত। একদিন অপমান সহ্য করতে না পেরে সে ওই দিঘিতে ঝাঁপ দেয়, কিন্তু তার লাশ আর পাওয়া যায়নি। তারপর থেকে প্রতি রাতে সে ফিরে আসে, নতুন কাউকে নিজের মতো করতে। অরূপ ঠিক করল, আজ রাতেই সে লাইভ ভিডিও করবে। রাত 12টা, পুরো কবরখানা অন্ধকারে ঢাকা। হাওয়া থেমে গেছে, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ দূর থেকে শোনা গেল কান্নার শব্দ, আমায় বাঁচাও। অরূপ ক্যামেরা নিয়ে এগোতে লাগল। দিঘির কাছে গিয়ে সে দেখল, জলের উপর ভেসে আছে অনেকগুলো মুখ, সবাই ডুবে যাওয়া মানুষের মুখ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, মেহেরুন। সে ধীরে ধীরে বলল, তুমি এসেছ, আমার সাথে থাকবে। অরূপ পিছু হটতে চাইল, কিন্তু তার পা যেন আটকে গেছে। হঠাৎ জলের ভেতর থেকে হাত বেরিয়ে এলো, তার পা ধরে টানতে লাগল। অরূপ চিৎকার করল, বাঁচাও! কিন্তু কেউ শুনল না। মেহেরুন কাছে এসে ফিঁস ফিঁস করে বলল, এখন তুমি আমাদের একজন। তারপর অরূপ জলের মধ্যে তলিয়ে গেল। ক্যামেরা লাইভে চলছিল, সবকিছু রেকর্ড হচ্ছিল। গ্রামের লোকেরা সকালে এসে দেখল, দিঘির ধারে পড়ে আছে অরূপের ক্যামেরা, কিন্তু অরূপ নেই। ভিডিওটা চালু করে তারা দেখল, শেষ ফ্রেমে জলের মধ্যে দাঁড়িয়ে আছে অরূপ, সাদা চোখ,
ঠোঁটে অদ্ভুত হাসি। আজও গ্রামের মানুষ বলে, রাতে ওই দিঘির কাছে গেলে জলের মধ্যে দাঁড়িয়ে থাকে একজন যুবক, ক্যামেরা হাতে, আর ধীরে ধীরে বলে, ভিডিও বানাতে এসেছ? চাঁদপুর গ্রামে আজও কেউ সন্ধ্যার পর ওই কবরখানার দিকে যায় না, কারণ তারা জানে ওই কালো দিঘি শুধু জল নয়, সেটা একটা দরজা, যেখানে গেলে আর ফিরে আসা যায় না। অরূপের হারিয়ে যাওয়ার পর পুরো চাঁদপুর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু ভয়টা সবচেয়ে বেশি ছড়ায় যখন অরূপের শেষ লাইভ ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওর শেষ 10 সেকেন্ডে দেখা যায় কালো জলের মধ্যে দাঁড়িয়ে আছে অরূপ, তার চোখ পুরো সাদা আর ঠোঁটে অদ্ভুত হাসি। ভিডিও বানাতে এসেছ? কলকাতার এক সাংবাদিক রিয়া, সে অলৌকিক ঘটনা নিয়ে রিপোর্ট করে। অরূপের ভিডিও দেখে তার মনে হল এটা ভুয়ো না, এখানে কিছু একটা আছে। সবাই তাকে বারণ করলেও সে চাঁদপুরে চলে আসে। গ্রামে এসে রিয়া প্রথমেই অরূপের ব্যাপারে খোঁজ নেয়। এক বৃদ্ধা বলল, মরেনি, ও এখনও আছে। রিয়া অবাক, মানে? বৃদ্ধা কাঁপা গলায় বলল, রাতে কবরখানার কাছে গেলে ওকে দেখা যায় জলের মধ্যে দাঁড়িয়ে। রিয়া হাফিজ মিয়ার কাছ থেকে একটা পুরনো ডায়েরি পায়। ডায়েরিটা ছিল এক স্কুল শিক্ষকের, যিনি 20 বছর আগে ওই দিঘি নিয়ে গবেষণা করেছিলেন। ডায়েরিতে লেখা, এই দিঘি কোনো সাধারণ জলাশয় নয়, এটা একটা দরজা। যারা এখানে মারা যায় তারা অন্য জগতে যায় না, তারা এখানেই আটকে থাকে। ওরা নতুন আত্মা খোঁজে যাতে নিজেদের মুক্তি পায়। রিয়া রাতে ঘুমাতে পারছিল না, তার মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে, রিয়া, আসো। সে জানলা দিয়ে তাকিয়ে দেখল দূরে দিঘির দিকে এক আলো জ্বলছে, আর সেই আলোয় দাঁড়িয়ে আছে অরূপ। রিয়া নিজেকে সামলাতে না পেরে বেরিয়ে গেল। কবরখানার কাছে গিয়ে সে দেখল অরূপ দাঁড়িয়ে আছে, ঠিক আগের মতো, ক্যামেরা হাতে। রিয়া কাঁপা গলায় বলল, তুমি বেঁচে আছো? অরূপ ধীরে ধীরে হাসল, আমি তো আছি, তুমি কি আসবে? হঠাৎ চারপাশে কুয়াশা ছড়িয়ে পড়ল। জলের ওপর একে একে উঠতে লাগল মুখগুলো। মেহেরুন সামনে এসে দাঁড়াল। সে বলল, আমরা কেউ মরিনি, আমরা বন্দী। যতক্ষণ না কেউ আমাদের জায়গা নেয় আমরা মুক্তি পাব না। রিয়া বুঝতে পারল অরূপ এখন আর মানুষ না, সে ওই দিঘির অংশ হয়ে গেছে। অরূপ এগিয়ে এসে বলল, তুমি এলে আমি মুক্তি পাব। তার চোখে এক অদ্ভুত যন্ত্রণা। রিয়ার সামনে দুটো পথ, পালিয়ে যাওয়া, অরূপকে মুক্তি দেওয়া নিজের জীবন দিয়ে। হঠাৎ জলের ভেতর থেকে হাত বেরিয়ে এসে তাকে টানতে লাগল। মেহরুন চিৎকার করে বলল, এটাই নিয়ম। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল দিঘির ধারে পড়ে আছে রিয়ার ব্যাগ, কিন্তু রিয়া নেই। জলের মধ্যে এখন দুজন দাঁড়িয়ে, অরূপ আর রিয়া। দুজনের চোখই সাদা, ঠোঁটে একই হাসি। এরপর থেকে যখনই কেউ ওই দিঘির কাছে যায়, দূর থেকে শোনা যায়, সত্য জানতে এসেছ? তাহলে এসো। চাঁদপুর গ্রামের মানুষ এখন একটা কথাই বলে, ওই দিঘি শুধু আত্মা নেয় না, ওটা নিজের গল্প বানায়। রিয়ার হারিয়ে যাওয়ার পর চাঁদপুর গ্রাম আর আগের মতো নেই। আগে শুধু কবরখানার কাছে ভয় ছিল, এখন ভয় ঢুকে গেছে পুরো গ্রামে। কারণ রাত হলেই গ্রামের বিভিন্ন জায়গা থেকে শোনা যায়, এসো, আমাদের সাথে এসো। মানুষ বুঝতে পারল অভিশাপটা আর শুধু দিঘির মধ্যে নেই, সেটা ছড়িয়ে পড়ছে। তন্ময় এক তান্ত্রিক পরিবারের ছেলে। তার ঠাকুরদা ছিলেন এক সময়ের বিখ্যাত সাধক। গ্রামের মানুষ তাকে ডেকে আনল। তন্ময় এসে প্রথমেই বলল, এটা শুধু ভূতের ব্যাপার না, এটা একটা দ্বার, একটা অভিশপ্ত শক্তি। তন্ময় রাতে যজ্ঞ করল। আগুনের মধ্যে সে দেখতে পেল দিঘির নিচে একটা অন্ধকার জগৎ, যেখানে অসংখ্য আত্মা আটকে আছে, আর তাদের মাঝে দাঁড়িয়ে মেহেরুন, অরূপ, রিয়া,
কিন্তু তারা নিজেরা না, তাদের শরীর ব্যবহার করছে অন্য কিছু। তন্ময় বুঝতে পারল, ওই দিঘি কোনো আত্মার জায়গা না, এটা একটা দরজা, অন্য এক জগতের। একটা দুষ্ট শক্তি ওই দরজা দিয়ে মানুষের জগতে ঢুকতে চায়, আর সেই জন্য একের পর এক মানুষকে টেনে নিচ্ছে, তাদের শরীরকে ব্যবহার করছে। তন্ময় ঘোষণা করল, আজ রাতেই এই দরজা বন্ধ করতে হবে, না হলে পুরো গ্রাম শেষ। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু কেউ তার শাখে যেতে রাজি হল না। শেষে তন্ময় একাই গেল কবরখানার দিকে। রাত 12টা। দিঘির জল হঠাৎ কাঁপতে শুরু করল। চারদিক থেকে কণ্ঠস্বর, তুমি আমাদের থামাতে পারবে না। জলের উপর উঠে এলো অরূপ, রিয়া আর শত শত মুখ। হঠাৎ মেহেরুন আলাদা হয়ে এগিয়ে এলো, তার চোখে জল। সে বলল, আমাদের বাঁচাও, আমরা বন্দী, ওটা আমাদের দিয়ে কাজ করাচ্ছে। তন্ময় মন্ত্র পড়তে শুরু করল। দিঘির জল উত্তাল হয়ে উঠল। হঠাৎ একটা বিশাল কালো ছায়া জলের নিচ থেকে উঠে এলো। ওটা কোনো মানুষ না, একটা অদৃশ্য দানব। তন্ময় বুঝল, এই দরজা বন্ধ করতে গেলে কাউকে উৎসর্গ দিতে হবে। সে চোখ বন্ধ করে বলল, আমি নিজেকে দিচ্ছি। মন্ত্র উচ্চারণ করে সে ঝাঁপ দিল কালো জলে। হঠাৎ সব শব্দ বন্ধ, জল শান্ত, কণ্ঠস্বর নেই। গ্রামবাসীরা দূর থেকে দেখল, দিঘি আবার আগের মতো স্থির হয়ে গেছে। কয়েকদিন সব শান্ত ছিল। মানুষ ভাবল, অভিশাপ শেষ। কিন্তু এক রাতে একজন পথিক ওই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখল, দিঘির পাশে দাঁড়িয়ে আছে এক যুবক, ভেজা কাপড়, চোখ সাদা। সে ধীরে বলল, তুমি কি দেখতে চাও ভিতরে কি আছে? পরদিন সকালে লোকেরা শুনল, নতুন একজন নিখোঁজ, আর দিঘির জলে এখন দাঁড়িয়ে আছে 4 জন, অরূপ, রিয়া, মেহেরুন আর তন্ময়। চাঁদপুর গ্রামের মানুষ আজও বলে, ওই দরজা কখনো বন্ধ হয়নি, ওটা শুধু অপেক্ষা করে পরের জনের জন্য। যদি কোনো দিন তুমি কোনো কালো স্থির জলের সামনে দাঁড়িয়ে দেখো, তোমার প্রতিচ্ছবি তোমার মতো না, তাহলে বুঝবে দরজাটা তোমার জন্য খুলে গেছে। আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং মিস্ট্রি অফ নাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য। ভয় পেতে থাকুন, সঙ্গে থাকুন।